আমার নাম গোপেন্দ্রনাথ চক্রবর্তী, আমার জন্মস্থান কুষ্টিয়া। হ্যাঁ, আমি এখন ঝিনেদায়, আমি বাড়ি করে ঝিনেদায় থাকি। গ্রামের নাম খড়িখালি। হ্যাঁ, বিষয়খালির পাশেই। খুড়িখালি। খড়িখালি। হ্যাঁ, খড়ি আর শোলা কি এক? না, হ্যাঁ, খড়িখালি। তবে আমি এই কাজ আজ 48 বছর নিজ হাতে করছি। আমার কোনো উস্তাদ নেই। আমার যখন যেটা মনে হয় আমি নিজের আইডিয়াতে তৈরি করি। কিন্তু এটা তো প্রথমে শিখতে হয়। আমার কোনো উস্তাদ নেই। আমার আমার যখন যেটা খেয়াল হয়, ব্রেনে আসে, তখনই সেটা কাজ করি। এই কাজ কি আগে কেউ করতো? না, আমি হিন্দুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণের ছেলে। আমার এই কাজ না, এই কাজ মালাকারের। ওরা জাতীয় মালাকার, তারাই এই শোলার কাজ করে। আমাদের দেবদেবতার গহনা মূর্তি সব তারাই তৈরি করে। যেমন বিয়েতে মুটুক না হলে আমাদের বিয়ে হয় না। হ্যাঁ, সেই জন্যে ওরা ওই আপনার শিবের বিয়ের সময় ওই টোপ তৈরি হয়েছিল, তখন যে তৈরি করছিল সেখান থেকে মালাকারের উৎপত্তি। যে মাটির ঘট বানাইছিল সে হয়ে গেল কুমোর, যে কুলা বানাইছিল সে হচ্ছে দাস, মুচি। হ্যাঁ, এই রকম আমাদের হিন্দু সমাজে ওখান থেকে শ্রেণী ভাগ হয়ে গেল, বুঝছেন? হ্যাঁ, কাজের এতে পরেই জাতীয়বাদ এসে গেল। যেমন আমরা বিয়ের মন্ত্র পড়াইছিলাম বলে ব্রাহ্মণ। হ্যাঁ, যে ব্রাহ্মণ মালাকারের কাজটা কিভাবে পারে? আমার এটা শখের, এটা আমার কাজ শখের। আমার শখ হলো কাজ করলাম। হ্যাঁ, কিন্তু আমার কোনো উস্তাদ নেই। যখন যেটা মনে আসে তৈরি করি। এই যে এই জিনিসটা এবার আমি নতুন করেছি। হ্যাঁ, আমার কারুর দেখায়নি বা দেখেও নি। এটা তো একটা শোলা কেটে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত দেশ বিদেশে গেছেন এটা নিয়ে? আমি জাপানে গিয়েছি, চীনে গিয়েছি, এই দুই জায়গায় গিয়েছি। এবারও যেতাম, কিন্তু আপনার ভিসা করে সময় পাইনি। আচ্ছা, এই জন্যই চীনে যেতে পারিনি। এখন প্রফেশনটা কি? এখন এটা তো শখে করেন। হ্যাঁ, হ্যাঁ, না, কিন্তু অনেকে তো আপনার এই কাজটা অনেকে রাখতে চায় যে একজন না। আমি বিক্রি করি, মেলা করি, বিসিকের মেলা। এই বেদ দিয়ে আমি বোধহয় 48 বছর এই বিসিকের সঙ্গে জড়িত। হ্যাঁ, বিসিকই আমার হাত ধরে টেনে তুলেছে। হ্যাঁ, বিসিক বাংলাদেশে যত কাপড়ের ডিজাইন সম্পূর্ণ বিসিকের মাধ্যমে বিনা পয়সায় বিলি করছে। হ্যাঁ, ওই যে আলাউদ্দিন সাহেব, উনি প্রত্যেকের ঘরের মধ্যে থেকে শিল্পী টেনে এনে বিসিকের সঙ্গে সংযুক্ত করছে। আছেন, উনি রিটায়ার্ড হয়েছেন। হ্যাঁ, উনি এখন, হ্যাঁ হ্যাঁ, উনি এক সময় হ্যাঁ হ্যাঁ প্রথম উনি ছিলেন। উনি আমাদের ডেকে নিয়ে এসে এই কাজ ধরিয়েছে। এমনকি বাড়ির থেকে যাতায়াত খরচ, নাস্তা খরচ 3 বার, থাকার জায়গা, আবার যাতায়াত খরচ পর্যন্ত দিয়েছেন। হ্যাঁ, কতক্ষণ কাজ করেন? আমি এখনও রাত্রি কাজ করি, রাত 8টায় বসি, 2টা পর্যন্ত কাজ করি প্রত্যেক দিন। প্রতিদিন। এটাকে চর্চা করতে হয় না? না, শোনেন, হাড়ি যত মাজবেন তত ক্ষয় হবে আর তত পরিষ্কার হবে। এখন এই আমি কাজ করতে করতে চাকু এখানে বাদিয়ে ঘুমাই, বসেই ঘুমাচ্ছি, কিন্তু অন্য লোকের হলেই হাত কেটে যাবে, কিন্তু আমার কাটবে না, বুঝছেন? এটা হচ্ছে কাজ না করলে ঘুম হয় না। ঘুম হয় না।
আমি বলছি প্রত্যেক দিন আমার ঘুমের টাইম রাত 2টোর সময়। এই কাজগুলোর সাথে কথা বলেন? হ্যাঁ এদের সাথে কথা বলেন? হ্যাঁ হ্যাঁ এই যে আমার সম্মুখে যদি কেউ এর গায়ে একটা ক্ষতি করে তো আমার মনে হয় বুকে ব্যথা লাগে। হ্যাঁ, আমার এমন এখন এই কাজের পরই আছে। বাড়িতে আর কেউ এই কাজটা ধরে না? না, ধরবে কি? শোনেন, বাংলাদেশে শিল্পীর কোনো মূল্যায়ন নেই। আমাকে ইন্ডিয়া সরকার ডাকছিল, চীনের থেকে এক ভদ্রলোক আমাকে নিয়েই যাবে, বলছে চলেন আপনাকে শান্তিনিকেতনে থাকবেন, ফ্যামিলি নিয়ে থাকবেন, সেখানে 12 মাস আপনি মাল বানাবেন, বেচবেন, আপনি খাবেন, কোনো চিন্তা নেই, আপনার ঘর ভাড়া লাগবে না, আপনি থাকবেন। কিন্তু তাও দেশের মায়ায় যায়নি, যে বাংলাদেশ আমার ভালো লাগে, কিন্তু যেতে পারিনি। হ্যাঁ বাংলাদেশ তো আপনার জন্মভূমি। হ্যাঁ, এই জন্যেই তো যখন বাংলাদেশের কথা শুনি, এই যে বাংলাদেশের ভিতরে এবার 28টে রাষ্ট্রের ভিতরে 3 জন ফার্স্ট হয়েছি, হ্যাঁ, এ শুনে তখন বুক আমার এত বড় তাজা হয়েছে। হ্যাঁ, যে বিদেশের লোকে চিনেছে আমাকে। আর কিন্তু চীনে আপনি চলে গেলে তো এই শিল্পটা না, যাবে। চীনে আমার জাদুঘরে আমার হাতের জিনিস রয়েছে, এত বড় ঈগল পাখি বানিয়ে দিয়ে আইছি এর আগে। আমি যখন যেয়ে 9 দিন ছিলাম, তার ভিতরে ঈগল পাখি বানিয়ে এত বড় পাখি বানিয়ে দিয়ে আইছি। আচ্ছা, তো এইগুলো তো এখন যেটা যে আপনি একটা পুরস্কার পেলেন, এই যে আমাদের সাথে টেলিভিশনে কথা বলছেন, কিন্তু অনেকেই তো এখন সারা দুনিয়াতে এইসব জিনিসের অনেক দাম। হ্যাঁ, সবাই চায় একটা ঘরে রাখতে। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে কি, আমি প্যাকিং করার খরচ আমি জুটাতে পারিনি, এই জন্যে আমি, না হলে আমার বিদেশে ধরেন আপনি যদি আমার বাসায় যান, যেসব ছবি বই আছে আমার, সেগুলো দেখলে মনে করবেন যে এগুলো কি করে কালেকশন করলো। আমি যখন জাপানে কাজ করি, এতটুক বাচ্চারা চারিদিক ক্যামেরা নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, আমি ফুল ফুটাই, তখন ওরা চিৎকার দিয়ে ওঠে আর ছবি তোলে। আমি জাপানে বসে এত বড় বলাকা বানাইছিলাম, তারপরে রাজহাঁস বানাইছিলাম এত বড়, সেগুলো দেখে ওরা আশ্চর্য যে কী করে এই করছে। জাপানে তো 45 দিন ছিলাম। তারপরে কাকু, তাহলে এখন এগুলোর মার্কেটিংয়ের কোনো ব্যবস্থা আমার মতন গরিব লোকের ক্ষমতা নেই বাইরে পাঠানো। একটা কাচের বাক্স করতে গেলে 300, 500, 700, 1,500 টাকা লাগে। আমি ময়ূরপঙ্খী এই নৌকায় বানাই, 18 জন মানুষই আছে তার ভিতরে। এখন একটা 5,000 টাকা বেচেও আমার লাভ হয় না। একটা তার বাক্স করতে গেলে আপনি 1,500 টাকা বাক্স খরচ যাবে। আমি কি করে বাইরে পাঠাবো বলেন? এই আপনার যে শিল্পকর্ম, এটার দাম কি খালি 5,000 টাকা? মানে আপনি কি মনে করেন এটা 5,000 টাকার কাজ? না, আরো শিল্পের দাম তো এটা ট্যাগ লাগে না। আমার মূল্যায়ন করে টাকা দিয়ে কেনার মতন কেউ নেই। হ্যাঁ, আমি কারুর দেখে তৈরি করি না। হ্যাঁ, আমি কারুর দেখে তৈরি করি না। একটা পাখি তৈরি করি, আপনার বাঁশের চটি দিয়ে এরম চাপ দেব, তার লেজ নড়বে, মুখ হা করবে, পাখা নড়বে, মনে হচ্ছে উড়ে যাচ্ছে। হ্যাঁ, সেগুলো করা তো 4টেখানি কথা না। তাহলে এগুলো তো আর কেউ পারবে না, আশা করি পারবে না। আমার হাতের আজ পর্যন্ত আমার প্রতিদ্বন্দ্বী পাইনি। আচ্ছা, প্রতিদ্বন্দ্বী নাই, তাহলে আপনি চলে যাওয়া মানে তো হ্যাঁ, আমার সঙ্গেই যাবে, এই শিল্পটা চলে যাবে, আমার সঙ্গেই যাবে, চলে যাবে। তাহলে দেশের জন্য তো থাকলো না, কিছুই থাকলো না। ওই থাকার মধ্যে 10 দিন মানুষের মুখে নাম থাকবে, তারপরে আর থাকবে না। হ্যাঁ, এটা আছে তো নিশ্চয়ই। এটা কেন তাহলে আপনি শেখান না কেন? বা শিখাবো, শুনেন, বললাম তো এক কথায় যে আমাদের দেশে শিল্পীর কোনো মূল্যায়ন নেই। আমি যে শিখব, আমার ছেলে জানে, ছেলে করবে না, সে বলে যে বাবা ওই করে আমার সংসার চলবে না। হ্যাঁ, 1 কেজি আলুর দাম
65 টাকা। আমার একটা পাখি বিক্রি হবে, এই পাখাটা বিক্রি হবে কত? আমার পেটের আর 1 কেজি আলুর দাম দেবে? কেউ দেবে না। হ্যাঁ, তাহলে আমি কি করে বেচবো? আর আমি কি করে খাবো, কি করে বাঁচবো? হ্যাঁ, বুঝছেন? এই যে আমাদের বিসিকেই বলেন, আগে যাতায়াত খরচ দিত, এখন তো যাতায়াত খরচ দেয় না। ওই এখন পলিথিন পাইতে দোকানদারি করতে হয়। তখন কিন্তু দোকানদারি আগে নিজের পয়সা দিয়ে দোকান সাজিয়ে দিয়েছে, সেখানে যেয়ে বসে বেচা কিনা করেছে। বিচিক কি এখন গরিব হয়েছে? বিচিক গরিব হয়নি, এখন তো মন গরিব হয়েছে। মন গরিব হয়েছে। কাকু, আপনার এটা যখন দেখবে, এখন তো ইন্টারনেটের যুগ, সবাই টেলিভিশন রেখে এখন ওই এইসবে দেখে সবাই, মোবাইলে দেখে এবং খোঁজ করতে থাকে যে কোথায় ওনার বই পাবো। তো সেটার জন্য আপনার একটা বিক্রয় কেন্দ্র একটা কিছু থাকা দরকার ছিল। শোনেন, বা ছেলেও তো, তাকেও তো পড়াশোনা করিয়েছেন, উনিও তো আপনার মার্কেটিংটা করে দিতে পারতো, তাই না? যে বাবা এই জিনিসটা বানায়, এটার প্যাকিং, মার্কেটিং, এই অনলাইনে এটাতে প্রচারটা দেওয়া। আমি মনে করি ছেলে ওর পর বেশি গুরুত্ব দেয় না, যে বাবা মরে গেলি তো আর কেউ করবে না, ও করে লাভ হবে কি? হ্যাঁ, এই হচ্ছে গুরুত্ব। তবে ছেলে এইবারে উদ্যোক্তা নিয়েছে যে বাবা একটা কাচের আলমারি করে দিচ্ছি, তুমি আলমারিটা ভর্তি করে থুয়ে যাবা, ওই সাংবাদিকরা এসে একটু দেখে যাবে, তোমার নামটা থাকবে। এই এছাড়া আমার বলতে আর কিছু থাকবে না। হ্যাঁ, আজকে তো পুরস্কার পেলেন, হ্যাঁ, সেরা কারুশিল্পীর পুরস্কার। মানে এবারই কি প্রথম কাকু, নাকি আরো আমি 40 বছর ধরে আমি বিচিকে বোধহয় 25টা প্রাইজ পাইছি। আমি 82 থেকে এই পর্যন্ত 1 বছর 2 বছর পর পরই পুরস্কার পাই। তাতে লাভটা কি? বরং বিসিকে যদি আপনার একটা স্টল থাকতো, তাই থেকে আমি তো সেই, শোনেন, এই কথা পর্যন্ত বলছিলাম, আজ বিচিক যদি আমাদের জন্য একটা যে কোনো জায়গায় মার্কেটিং করার মতন একটা আশ্রয় দিত, তাই যে এই শিল্পীরা পথে পথে বেড়াইতো না। যেমন ইন্ডিয়ায় আছে ওই যে শান্তিনিকেতন, দেখেন গা, সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করছে, বেচছে, সেখানেই আছে। কিন্তু আমাদের দেশে বহু জায়গা আছে, তা করবে না। আমাদের ওই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে কোটি কোটি টাকা লাভবান তারা হবে। ঠিক আছে কাকু, অনেক ভালো থাকেন। আচ্ছা, যাই হোক, আপনি যাবেন, যাবেন আমার বাড়িটার দিকে আসবেন। আর যেটা শখ করে, তার কারণ আমার বেলা ডুবে আসছে, কবে ডুবে যাব, যদি পারেন হয়তো একটা স্মৃতি ধরে রাখবেন। অবশ্যই অবশ্যই যাবো। হ্যাঁ, কেই বলবো যেন এই উদ্যোগটা নেয়, আপনার বাড়িতে গিয়ে যেন আমরা একটু ভিডিও করে বাড়িটার ছবি, আপনার ঘরে কি কি আছে আর কি কি সব দেখে আসবেন। আমার কিভাবে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েন, ওটাও একটু ভিডিও। হ্যাঁ, আমি তো আমার এই বাংলা একাডেমির ডাইরেক্টর যেয়ে আমার বাড়ি 3 দিন ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, দেখাবেন। হ্যাঁ, 100 বার। আমি আশা করি আরও সামনে বছরে আপনার সঙ্গে যাতে দেখা হয়, আরও 2-1 বছর বেঁচে যেতে পারি, এই আশা করি। দেখা হবে, ঝিনাইদহতে দেখা হবে। হ্যাঁ, ঝিনাইদহ আসেন। আমার বাড়ি এই শিল্পীদের জন্যে সব সময় খোলা। যে এই বললাম সেদিন ইসলামিয়া ভার্সিটি থেকে 8 জনে এসে, খুলনা ভার্সিটির থেকে না হোক, হ্যাঁ, খুলনা ভার্সিটির থেকে 4টে মেয়ে দেখেই গাড়ি নিয়ে এসে হাজির। হ্যাঁ, রাজশাহীর থেকে আসছে, ওই সোলার আজকাল আবার নিয়েছে, সোলার পরে একটা সাবজেক্ট খুলছে সরকার। হ্যাঁ, তো ভালো হয়েছে, ওটা তো একটা ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে। হ্যাঁ, এই আমি আপনার বাড়িটাকে একটা ট্রেনিং ইনস্টিটিউট 2 সপ্তাহ আগে ইসলামিয়া ভার্সিটি 4 দিন ট্রেনিং দিয়ে আইছি। বাহ, হ্যাঁ, তো
দিদি ভালো থাকেন, আবার আশা করি দেখা হবে। অবশ্যই। আর আমার এই ফোন নাম্বার কথাগুলো প্রচার করবেন।